ও শাখা গো প্রেমে মরতেও না ধরা ধরা দিলে তোমার মন ভাঙা হবে গোরা গোরা। তো আমরা দুই বাংলা যদি একসাথে হয়ে যাই, তুমি দেখবে যে বাংলার ইন্ডাস্ট্রিটা at the end of the day it will reach to the world in a very different way. So that I believe, and you know this is happening now. এটা কিন্তু আরো 10 বছর আগে ছিল না। আমি কখনো ভাবিনি এটা আমার সাথে হতে পারে। এটা তো আমার ছোটবেলার স্বপ্ন। এই লাডি উড়াধুরার এত সাকসেসের মেইন কারণটা কি? মেইন কারণটা হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে শাকিব খান। একমত বলার থেকে দেখো, শাকিব খান নির্ভরশীল হয়ে উঠছে কারণ শাকিব খান এই ইন্ডাস্ট্রিটার জন্য অনেক করেছে, অনেক আগের থেকে করেই যাচ্ছে। তো যেহেতু করে যাচ্ছে, তুমি আসলে আমাদের ওনাকে সেই সম্মানটা দেওয়াটাই আমাদের উচিত। নির্ভরশীলটা ব্যাপার। শাকিব খান ইজ আ প্রচন্ড দুঃখ পেয়েছিলাম যখন আমি একটা মানুষকে কষ্ট দিয়েছি। আমার রেসপন্সিবিলিটি অনেক বেড়ে গেছে মিউজিকের প্রতি। আমি এখন জানি যে এখানে আমার তো এরকম প্রীতম হাসানের ব্যাপারটাও এরকম ছিল যে উনি আমাকে যেদিন ফোন দিয়েছিল আমি সেদিন ওনাকে সময় দিতে পারি। আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল যে প্রীতম হাসান কল মি, কারণ মানে তুমি নিজের গানটাকে অন্য একজনকে রেফার করে দিচ্ছিলে। আমি এখনো এটা করি পৌঁছানি। এখানে যদি আমাকে শুধু করতে ডাকতো না, আমি চলে যেতাম। আচ্ছা ঠিক আছে, এটাই আমার কাজ। আমি আসলে বান্দর ছিলাম, আমি এখনো বান্দর, আমি এখনো উড়াধুরা। সো প্রীতম হাসানের স্টুডিওতে ঢোকার থেকে বের হওয়া পর্যন্ত হোল সেশনটা ছিল 30 মিনিটসের একটা সেশন। কারণ মিমি তো টিজ করছে, তাই না? তো টিজিং এক্সপ্রেশন কি হতে পারে? তো আমাকে একটা জিনিস হাবিব ভাইয়া বলেছিল, আমরা এটা কোনো দিক দিয়ে বলতে পারি না ইটস আ কপি, ইটস জাস্ট দ্য হুক লাইন, দ্য হোল সং ইজ আ ডিফারেন্ট এরিয়া, দ্য হোল মেকিং ইজ পিকচার পারফেক্ট। তুমি একটা গান যতই ভালো হোক না কেন, এটার মেকিংটা যদি, একটা ভিডিও যদি নাইস না হয়, মানুষ দেখবে না এন্ড শুনবেও না এন্ড এত সাকসেস হবে না। তুমি দেখবে প্রত্যেকটা এলিমেন্ট এখানে সুন্দর করে সিঙ্কে আছে দেখে এটা একটা বড়। তুফান 2 এর জন্য আমরা ওয়েট করছি স্পেসিফিক। তুফান 2 তে হবে আসল খেলা। তুফান অলরেডি ব্লকবাস্টার ঘোষণা হয়ে গেছে বাংলাদেশে এবং ইন্টারন্যাশনালি রিলিজও পেয়ে গেছে। তারই মাঝখানে আমরা আজকে লাগে উড়াধুরা গানের কণ্ঠ সঙ্গীত শিল্পীকে পেয়ে গেছি, সঙ্গীত শিল্পী দেবশ্রী অন্তরা রায়চৌধুরী। হাই দিদি, নমস্কার। নমস্কার পৌশালী, কেমন আছো? আমি ভালো আছি দিদি, তুমি কেমন আছো? অনেক ভালো আছি। তোমরা যে খুঁজে আমাকে বের করেছো এটাই তো অনেক। আর অনেক থ্যাংক ইউ তোমাকে যে তুমি এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে টাইম দিয়েছো। না, আমরা দুই বাংলা মিলে এত দারুণ একটা কাজ করছি, সময় কেন দিব না বলো? এটা তো একটা বড় একটা ব্যাপার। আমরা এটার এখন সেলিব্রেশন করছি। আমাদের যে এতদিন আমরা যারা কাজ করেছি এটা সেলিব্রেশন করছি। আর পৌশালী, থ্যাংক ইউ সো মাচ, তুমি রিচ আউট করেছো আমার কাছে এসএমবিএন থেকে। থ্যাংক ইউ তোমাকেও থ্যাংক ইউ আবারও একবার আমাদের সময় দেওয়ার জন্য। আমরা তো লাগে উড়াধুরা তুফান নিয়ে অবশ্যই আলোচনা করব, কিন্তু আমি দেখছিলাম তোমার প্রোফাইলে তুমি বহু গুণে গুণসম্পন্ন না, এটা আমি দেখছিলাম। নিউজ প্রেজেন্টার, অন্যদিকে তুমি এটি কোম্পানির তুমি মার্কেটিং হেড হিসেবেও আছো, আবার এদিকে এত সুন্দর তুমি মার্কেটিং বলো। আমাকে একটু রেক্টিফাই করে দাও। আমি হচ্ছে ব্র্যান্ড কর্পোরেট কমিউনিকেশনস এ ছিলাম, তো আমি ব্র্যান্ড এন্ড মার্কেটিং দেখছি। এখনো হেড হইনি, আমি অনেক ছোট। আর যেটা নিয়ে এখন মানুষের মধ্যে প্রবল আলোচনা তোমাকে নিয়ে, অর্থাৎ তোমার সঙ্গীত। আমি প্রথমেই তোমার কাছে জানতে চাইবো, একটাই তো মানুষ, তুমি এত কিছু সামলাচ্ছ কিভাবে? আমার কাছে মনে হয় যে আমার এখনো অনেকটুকু আমি অনেক কিছু এখনো পারি না। হ্যাঁ, সামলাচ্ছ কিভাবে? আমরা প্রত্যেকটা মানুষ অনেক কিছু সামলাই দিনে, এটা কিন্তু সত্যি কথা। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমার সবকিছু কিন্তু কাজ সেন্ট্রিক, তাই কারণে হয়তো সবকিছু একটু তুমি বলতে পারো কানেক্টিং ডটস এর মতো। কারণ দেখো, আমি যখন ভয়েস নিয়ে কাজ করছি, আমার যেহেতু ব্যাকগ্রাউন্ডটা মার্কেটিং আর ইন্টারন্যাশনাল বিজনেস এর, তো আমার গ্রাজুয়েশনটা মার্কেটিং ইন্টারন্যাশনাল বিজনেস এর, তাই কারণে আমি ওখানে চাকরি করতে পারছি। তো বেসিক যে নলেজটা আমার, সেটা কিন্তু প্রেজেন্টেশন অ্যান্ড ভয়েস। তো আমি কিন্তু দেখো পৌশালী, আমি সেটার এন্ড থেকেই আমি একটা কোম্পানির মার্কেটিং এন্ড কাজ করছি। প্রেজেন্টেশন, নিউজ প্রেজেন্টেশন হচ্ছে একটা ফর্ম অফ প্রেজেন্টেশন। হ্যাঁ, সেটা হয়তো আমরা নিউজকে প্রেজেন্ট করছি পৃথিবীর কাছে, তো ওখানে ইংলিশ নিউজ প্রেজেন্টেশনটাও তেমন একটা। আর যেহেতু আমি প্রত্যেকটা কাজ ভয়েস রিলেটেড, আর আমি ছোটবেলা থেকেই গান করছি, তাই গানটাও করতে পারছি। তো সময় ম্যানেজমেন্ট করলে আমার কাছে মনে হয় আমরা
প্রত্যেকটা মানুষ অনেক অনেক প্রোডাক্টিভ হতে পারে। এই যে তুমি বলছো তুমি ছোটবেলা থেকেই গান করছো, এই গানের শুরু হওয়ার জার্নিটা বা এই গানটা তোমার মধ্যে আসা, এই পিছনের গল্পটা আমরা একটু জানতে চাই। আমি একটা ফুল কালচারাল ফ্যামিলি থেকে বিলং করি। তুমি আমার টাইটেল শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের মানে আমাদের রক্তে রক্তে কালচার ভরা। তো যেহেতু সেটা ছোটবেলা থেকে আমার ফ্যামিলি তোমার গান, নাচ, কবিতা বা আমাদের দুর্গাপুজোয় একদম ধ্রুপদী নাচ থেকে শুরু করে সবই তো আমার বাড়িতে হয়। তো এই আবহাওয়াতেই আমি বড় হয়েছি। তো আমার ছোটবেলাটা গান শিখা বলতে পারো আমার মা বাবা, আমার পিসি, আমার দাদা, আমরা একসাথে গান করেছি। মানে আমাকে গানটা শিখিয়েছেনই ওনারা, হাতে খড়িটা আমার ওনাদের থেকেই। তারপরে আমি ক্লাস 7-এ আমার স্কুলের টিচারদের কাছে আমি গান শিখতাম। তো যখন অন্য বাচ্চারা তোমার টিফিন ব্রেকে খেলতো, আমি টিচারের কাছে গিয়ে বলতাম আমাকে যেতে দাও, আমায় ডেকো না। মানে ছোট বয়স থেকে আমার এই গানগুলোর প্রতি খুব এক্সাইটমেন্ট ছিল। আর এটা তো জানোই যে আমাদের বাংলাদেশে আমাদের কলকাতার চ্যানেলগুলো খুব চলে। আমরা কিন্তু ডান্স ইন্ডিয়া ডান্স, তারপরে ইন্ডিয়ান আইডল, এগুলো দেখেই আমরা অনেকটাই বড় হয়েছি। তো আমাদের কানে কিন্তু সারাক্ষণ তোমাদের কাজ আসে। তো আমার মনে হয় ওখান থেকেও অনেকটা ইনফ্লুয়েন্স। তারপরে ক্লাস 7-এ আমি ছায়ানটে শিক্ষা গ্রহণ করি। আমাদের এখানে ছায়ানট হচ্ছে আমাদের এখানে একটা সঙ্গীত বিদ্যালয়, সেখানে সব টাইপের গান শেখায়। মানে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, যেমন তোমাদের ওখানে বিশ্বভারতী আছে, আমাদের এখানে ছায়ানট একটা সঙ্গীত বিদ্যালয়। তো সেখানে আমি ক্লাস 7-এ আমার টিচার আমার মা বাবাকে রিকোয়েস্ট করেছে যে অন্তরাকে যদি আপনারা ঠিক মতো প্রাতিষ্ঠানিক শিক্ষা না দেন, আপনারা বুঝতে পারছেন না ওর মধ্যে একটা ট্যালেন্ট আছে, এটা ছোটবেলা থেকে। কিন্তু আমি স্টেজ করতাম, বাট আমার মা বলতো পড়ালেখা করতে হবে, এগুলার মধ্যে এগুলা জাস্ট হাততালি, এর মধ্যে তো এটা যে প্রফেশনালি নেওয়া যায়, এটা আমার মা বাবার আইডিয়াই ছিল ছোটবেলা থেকে। আর বাংলাদেশের ইন্ডাস্ট্রিটাও তো তেমন একটা গোছানো না। আমাদের ওপার বাংলার যেরকম ইন্ডাস্ট্রি আছে, তোমাদের অনেক রিয়ালিটি শো হয়, তারপরে অনেক কিছু হয়। আমি আগে ছোটবেলায় কানতাম যে আমি কেন ওখানে জন্মাইনি, কারণ ওখানে গেলে আমি আমার কাজগুলো অনেক ছোট থেকে করতে পারতাম। একটা কিন্তু এই ব্যাপারটা আছে। তো এটা আমাদের দুই বাংলার মানুষকেই মানতে হবে। কিন্তু দেখো তুফান আমাদের দুইজনকে কি সুন্দর কানেক্ট করে দিয়েছে। তো এইটাই, তখন আমি ক্লাস 7-এ যখন ওখানে ওটা শিখলাম, তারপরে 2016-এ আমি ক্লাসিক্যাল তালিমের জন্য গুরুজির কাছে গেলাম। তো গুরুজি আমাকে বললো যে, তখন আমি গুরুজিকে গিয়ে বলেছিলাম যে আমি প্লেব্যাক করতে চাই, কারণ আমি ছোটবেলা থেকে শ্রেয়া ঘোষাল আর নানানা ম্যাম ওনাদের গানগুলো শুনে বড় হয়েছি। তো প্লেব্যাকের আমার ইচ্ছা ছিল অনেক ছোটবেলা। তো যখন গুরুজিকে এটা বললাম, উনি আমাকে ইমন রাগের প্র্যাকটিস দিল কিছুদিন। তো আমার আবার ক্লাসিক্যাল করতে লাগে বোরিং, বুঝছো, কারণ আমার ওখানে তো খুব বেশি ঢং নেই, তুমি তো জানোই যে সারেগামাপা, ওটা আমি আমার গান গাইতে ভালো লাগে, আমার ক্লাসিক্যাল করতে খুব ভালো লাগে। তো গুরুজিকে বললাম, তো গুরুজি আমাকে বললো যে তুমি কি করতে চাও, আমি প্লেব্যাকই করতে চাই। তো বলে কি তোমার এখানে এটা করতে হবে। তো আমি কিছুদিন করার পরে তাও আমার জমছে না, তখন আমি গিয়ে ওনাকে বলছি যে আমার তো ভালো লাগছে না, আমি করবো। তো বলে কি তুমি আর কি করতে চাও। তো আমি বলছি এই কাজ করবো আমি। তো বলে কি যাও এক্সপ্লোর করে আসো। মানে তখন 2016-এ উনি আমাকে পাঠিয়েছে এক্সপ্লোর করার জন্য। তো আমি স্টুডিও ব্যাকগ্রাউন্ডে যখন আসলাম, দেখলাম যে ও মাই গড, ইটস আ ভেরি নিউ এক্সপিরিয়েন্স। কারণ তুমি দেখো ক্লাসরুমের শিক্ষা আর স্টুডিওর শিক্ষা, স্টেজের শিক্ষা, ব্যাক প্র্যাকটিসের শিক্ষা, প্রত্যেকটা শিক্ষা ডিফারেন্ট। অ্যান্ড আই কুড ডু all of them, মানে over the time I worked on them. And then আমাকে গুরুজি ওই দিন আমাকে ফোন করে বললো তোমার এক্সপ্লোরেশন হয়েছে। আমি লিখি হ্যাঁ। বলে কি এখন তোমার কি মনে হয়? আমি বলি যে এখন আমার আবার ক্লাসরুমে ব্যাক করতে হবে, ক্লাসিক্যাল শিখতে হবে। বলে কি তাহলে চলে আসো। ব্যাপারটা এরকম আর কি। তার মানে অনেক সময় আমরা কি দেখি যে আমরা ছোটবেলা থেকে এই পথটাতে আমরা এগোতে চাই বলে আমরা এরকম একটা ভেবে থাকি। তো অনেক সময় অনেক নানান কারণে সেটা হয়ে ওঠে না, আমরা হয়তো অন্য দিকে চলে যাই। তাহলে কি আমরা এটা বলছি তোমার সিঙ্গল হবারই ইচ্ছে ছিল, কিন্তু তুমি ওই সঙ্গে না গিয়ে একটু অন্যদিকে ডাইভার্ট হয়ে গিয়েছিলে? হ্যাঁ, কারণ আমি তো তোমার ব্যাপারটা কি হয় 2016-15-এ আমার এলেভেলস শেষ হয়। এলেভেলস শেষ করার পরে আমি আমার মা বাবাকে বলতে অনেক পড়ালেখা করেছে আর ভালো লাগছে না,
আমাকে এখন ছাড়ো। আমি কিন্তু আমার ও লেভেল রেজাল্টও খারাপ হয়েছে গানের জন্য, কারণ আমি এত গান প্রিয় ছিলাম। আমি ছায়ানটের তোমার ফার্স্ট হওয়ার পরে আমাকে সব প্রোগ্রামরা নিয়ে যেত, তখন আমি নাচতাম যে আমি তো খালি গান গাবো, আমি তোমাদেরকে আমি পড়ালেখা করবো না, কিন্তু আমি কিন্তু স্টুডেন্টও ছিলাম। বাট যখন 2016 আমি কাজের জন্য বের হলাম, তখন আমি দেখতে পেলাম যে এই ইন্ডাস্ট্রি বলো বা পুরো ইন্ডাস্ট্রি এন্ডি বলো, ইট ইজ আ ভেরি আনসার্টেন প্লেস ফর সিঙ্গার্স। আর আমি তো বলবো না যে আমি খুব বড় একজন মাপের গায়িকা, কারণ তাহলে কি হয়, ছোটবেলা থেকে একটা প্র্যাকটিস লাগে। আমি শিখেছি, আমার ঠাকুর আমাকে অনেক সুন্দর একটা ভয়েস দিয়েছে, আমাকে ডিরেকশন দিলে আমি সেই ভয়েসটা করতে পারি। কিন্তু আমার কাছে মনে হয় যে আমার শেখার এখনো অনেকটুকু বাকি আছে, বুঝেছো কৌশলী? আমি কিন্তু নিজেকে এখনো মনে হচ্ছে না যে আমি একজন শিল্পী, মানে গাইতে পারি। আমার কাছে এটা এখনো মনে হচ্ছে না, আমার এখনো শিক্ষা দরকার, কিন্তু আমার রাইট মানুষদের কাছে শেখা দরকার, যে মানুষগুলোর কাছে হয়তো আমি উড়াধুরা দিয়ে যেতে পারবো, যেটা আমি হয়তো লাস্ট 8 years ধরে আমি ট্রাই করছি। যে না, যেমন আমার হাবিব ভাইয়ের কাছে যখন আমি গেলাম, ওনার ডিরেকশনটা এত দারুণ একটা ডিরেকশন ছিল, আই ডিডন্ট নো এরকম ডিরেকশন হয়, বুঝতে পেরেছো? তো তখন আমি যখন রিয়ালিটি দেখলাম, তখন আমার মনে হয়েছে যে বাবা মা যেটা বলেছিল যে পড়ালেখা করা একদম ইম্পর্টেন্ট, তখন আমি আবার পড়ালেখায় ফোকাস করলাম। তারপরে আমি আবার গ্রাজুয়েশন করলাম খুবই মনোযোগ দিয়ে। তো আমি সায়েন্স থেকে কমার্সে শিফট করেছি শুধু গানের জন্য। আর কি বলবো তোমাকে, বল। অসাধারণ একটা জার্নি শুনলাম তোমার, যেটা প্রচন্ড ইন্সপায়ারিং বলতে পারি, এবং ভীষণ ভালো লাগলো শুনে। এতদিন তার মানে তুমি লাগে উড়াধুরার আগেও প্রচুর প্লেব্যাক করেছো? হ্যাঁ, আমি ঢাকার তোমার ড্রামা প্লেব্যাক যেটা হয়, ড্রামাতে আমাদের তো অনেক নাটক, আমাদের নাটক ইন্ডাস্ট্রিটা কিন্তু খুব দারুণ। মুভি ইন্ডাস্ট্রিটাও এখন তুফানের থ্রুতে তুমি দেখবে যে মুভি ইন্ডাস্ট্রিটা, আমাদের দুই বাংলার মুভি ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে গেছে। কিন্তু তুফানের একটা ব্যাপার আছে, দুই বাংলা বলাটা কেমন হয়ে যায় না, দুই বাংলা একত্রিত হয়ে আমরা যে কাজগুলো করছি, বা আমাদের এখানে শিল্পী জয়া আহসান যেভাবে করে কাজ করছেন, এটা কিন্তু একটা বড় একটা ব্যাপার। হ্যাঁ, তো আমরা দুই বাংলা যদি একসাথে হয়ে যাই, তুমি দেখবে যে বাংলার ইন্ডাস্ট্রিটা at the end of the day it will reach to the world in a very different way. So that I believe, and you know this is happening now. এটা কিন্তু আরো 10 বছর আগে ছিল না। On the other hand, আমি এখানে ড্রামা প্লেব্যাক করতাম, আমি জিঙ্গলস করতাম, আমি হাইং জিঙ্গল করতাম, আমি বিজিএম এ ভয়েস দিতাম, আমি রেডিও ভয়েস দিতাম, আমি ভোকাল থ্রো রিলেটেড যত কাজ ছিল আমি সব করেছি। তাই কারণে আমার কাছে মনে হয় এই 4 লাইনটা এত সাড়া ফেলেছে, কারণ আমি তো আরো অনেক কাজ করে এসেছি। তো ব্যাপারটা এরকমই আমার কাছে মনে হয়। তখন দেখছো তোমার গানের রিয়াকশন আসছে ইন্টারন্যাশনালি, অস্ট্রেলিয়া, কানাডা, ইন্ডিয়া তো ডেফিনেটলি, বাংলাদেশ তো আছে। এই নানা দেশ থেকে রিয়াকশন গুলো যখন দেখছো, তোমার ফিলিংস কেমন হচ্ছে, এটা একটু শেয়ার করো। আমার ফিলিংস আমি তোমাকে কি বলবো, আমার ফিলিংস হচ্ছে যে আমি কখনো ভাবিনি এটা আমার সাথে হতে পারে। এটা তো আমার ছোটবেলার স্বপ্ন ছিল যে আমি ভয়েসকে কভার করবো, আমার ভয়েস। অ্যান্ড এটার জন্য আমি বিভিন্ন ভাষা শিখেছি, ভাষার গান শিখেছি, ভাষা শিখেছি বললে ভুল হবে, ভাষার গান শিখেছি, যাতে আমি এমন একদিন আসবে যে আমি যাতে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে গিয়ে গান গেতে পারি। এটা আমার ইচ্ছা ছিল, কিন্তু সুযোগ তো সবার কপালে আসে না। এখন যখন সবার কাছে আমার ভয়েসটা চলে গেছে একটা গান দিয়ে, যে দেবশ্রী অন্তরা নামটা অস্ট্রেলিয়ান থেকে শুরু করে, ইউএসএ থেকে শুরু করে, ইউকে থেকে শুরু করে নামটা উচ্চারণ করছে। আর আমি একটা জিনিস দেখেছি, আমাদের রিভিউটা দেখেছি, যখন ওরা রিভিউ দিচ্ছে, যখনই আমার ভয়েস আসছে ওরা বলছে গুড ভয়েস। এটা যে কত বড়, মানে ছোট একটা কাজ, কিন্তু এটা যে কত বড় একটা সিঙ্গারের জীবনে এরকম কাজ মনে হয় একটা দুইটা আসে লাইফ টাইমে, সবসময় কিন্তু আসে না। তা আমি ঠাকুরের কাছে অনেক 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 কৃতজ্ঞ। আমি আমার রেসপন্সিবিলিটি অনেক বেড়ে গেছে মিউজিকের প্রতি। আমি এখন জানি যে এখানে আমার কিছু না হলেও সব কাজ ছেড়ে কিছুদিন এখানে ফোকাস করা আমার দরকার। এবারে আমরা যেটা জানতে চাইবো, যে লাগে উড়াধুরা গানের সঙ্গে তোমার যোগাযোগ হওয়াটা, এটা আমাদের একটা জানতে চাওয়া। আচ্ছা, বাংলাদেশের অনেক জ্ঞানী মিউজিশিয়ান, তারপরে মিউজিক ডিরেক্টররা আমার ভয়েস কিন্তু বড় মাপে শুনতে পেরেছে যখন আমি হাবিব ওয়াহিদের সাথে কাজ করেছিলাম। 2023-তে প্রেমে পড়া মন শিরোনামে একটা গান বের হয়। তো ওখানে গানটার যে টেক্সচার ছিল, এটা একদম নতুন টেক্সচার, কারণ আমি যখন ড্রামাতে প্লেব্যাক করতাম ওইটার টেক্সচার ডিফারেন্ট ছিল, ওটাতে আমার একটু চিকন টেক্সচারে ভয়েস বের করা একটা ব্যাপার ছিল। তো হাবিব ওয়াহিদের সাথে যখন কাজ করলাম, তখন দেখলাম যে প্রীতম হাসান থেকে শুরু করে আমাদের এন্ডে ইমন চৌধুরী আছেন, সবাই আমার ভয়েস জানতে পেরেছে যে আমি একজন
সিঙ্গার ইন্ডাস্ট্রিতে আছি যে কিনা চাকরি করে, এই করে সেই করে, মানে অনেক কিছু করে, কিন্তু গানটা করে না। সবাই আমাকে ডেকে ডেকে বলে তুমি কেন গান করছো না? আমি বলি তোমরা আমাকে কাজ দাও, আমি গান করছি। কাজ দিলে না আমি গান করবো না, আমি কি করে গান করবো তুমি আমাকে বলো। তো ওরা আমাকে বলে তোমার ভয়েস আমার মাথায় আছে, যখন আমাদের তোমার জন্য কাজ আসবে তখন আমরা তোমাকে ডাকবো। কিন্তু কাজ আর আসে না। এমন যে কাজ আসছে, হয়তো অনেক কাজ আসছে, কিন্তু ওরা হয়তো ফর এক্সাম্পল অন্তরা কোথায় আছো ভাই, আমি তো চাকরিতে মিটিং এ। তো ব্যাপারটা এরকম ছিল। তো এরকম প্রীতম হাসানের ব্যাপারটাও এরকম ছিল যে উনি আমাকে যেদিন ফোন দিয়েছিল আমি সেদিন ওনাকে সময় দিতে পারিনি, কারণ আমার এই যে তুমি তো দেখছোই গোশালে আমাকে কতদিন মুভমেন্ট করার পরে আমি আসতে পেরেছি। তো ব্যাপারটা এরকম যে প্রীতম ভাইকে আমি পরের দিন বলছি যে ভাইয়া নেক্সট কি আমি 30-40 মিনিট আমার কাছে স্লট আছে, আমি সেটা করি। কিন্তু আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল যে প্রীতম হাসান কল মি, কারণ হাবিব ওয়াহিদের ডিরেকশনে আই অলরেডি ওয়ার্ক, তো আই নো হাউ হিজ ডিরেকশন ইজ, সো আই ওয়ান্টেড টু নো হাউ প্রীতম হাসান ডিরেক্টস মাই ভয়েস। সো গানের 4 লাইন না মুভির প্লেব্যাক, এটা নিয়ে আমার কোনো বিন্দু মাত্র কোনো ইয়ে ছিল না, মানে এক্সাইটমেন্ট ছিল না, কারণ আমি তো এরকম ছোট ছোট অনেক কাজ করছি। তো আমি তো খুশি। অ্যান্ড উনি আমাকে ডাকলো, উনি আমাকে বলে আইটেম সং। তো আমি তো একজন নিউজ প্রেজেন্টার, আমি চাইলেই আবার আইটেম সং করতে পারি না, মানে আইটেম সং এরও একটা ধারা থাকতে হবে, হ্যাঁ একটা স্ট্যান্ডার্ড থাকতে তো বুঝো, কারণ আমি বিভিন্ন জায়গায় কাজ করছি। তো ওই ক্ষেত্রে আমি যখন ওনাকে বললাম একটু লিরিক্সটা কাইন্ডলি দেন, আমি একটু দেখি, আর রেঞ্জটা দেখি আমার ভয়েসের সাথে যায় না। তো তখন উনি বললো যে দিল, আমি দেখলাম, উনি জাস্ট 4 লাইনই শোনালো, আশপাশ আমাকে শোনায়নি। এনডি এর জন্য আমরা এটা করতে পারি। গেলাম নেক্সট দিন গিয়ে যখন পুরো গানটা শুনলাম, আমি উল্টা আরেকটা সিঙ্গারের নাম বলছি যে এই সিঙ্গারকে প্লিজ দেন, ওনার ভয়েস তো ভালো। বুঝতে পেরেছো আমি এমন একজন, মানে এটা মানে গাধারা করে, তাই না? কিছুক্ষণ আগে তোমার একটা ইন্টারভিউ দেখছিলাম যেখানে তুমি বলেছো, মানে আমার এত ভাল লেগেছে, মানে তোমার কথা বলার প্যাটার্নটা, তুমি বলছো আমি ছোটবেলা থেকে বান্দর ছিলাম, তুমি এটা বলেছো, মানে তুমি নিজের গানটাকে অন্য একজনকে রেফার করে দিচ্ছিলে। আমি এখনো এটা করি বসে, আমি এখনো এটা করি, কারণ দেখো প্রত্যেকটা গানের জন্য একটা সিঙ্গার আছে, একটা ভয়েস আছে। আমি প্রত্যেকটা গানকে সুন্দর করে ডেলিভার করতে পারবো এটা কিন্তু আমার হাতে নেই। অনেক মানুষ আছে, ফর এক্সাম্পল আমার পাশের বাসার মানুষটাই এত সুন্দর গান করে, হয়তো এমন একটা গান আছে যে আমার থেকে ও ভালো গাইতে, তো ও গানটা গান। এট দ্য এন্ড অফ দ্য ডে আমি মনে করি কি গানটা ভালো। এবার যেভাবেই আমার ভয়েস যায়, এখানে যদি আমাকে শুধু করতে লাগতো না, আমি চলে যেতাম, দেখো ঠিক আছে এটাই আমার কাজ। তো আমি এভাবে করে কাজ দেখি। আমি জানি না অনেক মানুষ হয়তো সেভাবে করে দেখে না, তাই কারণে আমাকে সবাই বলছে যে এই কি আরেকজনের নাম বলছে, পাগল নাকি মেয়েটা। কিন্তু এটা তো জেনারেল একটা জিনিস হওয়া উচিত। তারপরে তুমি দেখো একটু মজার কথা, আমি আসলে বান্দর ছিলাম, আমি এখনো বান্দর, আমি এখনো উড়াধুরা, এরকম হলো। তখন আমাকে প্রীতম ভাই বলেছিল যে না না আপু, আমরা হাবিব ভাইয়ের একটা লাস্ট মন বোঝে না গান, দ্যাট বিকেম another hit, আর আপনাদের কলকাতার গগন নামে একজন রিভিউয়ার আছেন, ইফ আই এম নট রং, উনি কিন্তু এই গানগুলো রিভিউ করেছিলেন। তারপরে প্রেমে পড়া মন মুম্বাইয়ের দুজন রিভিউ করছে। সো আমি দেখছি যে রিভিউ হচ্ছে, বাট খুবই কম পরিসরে। আমি যে গানগুলো গাচ্ছি এগুলা নাম্বার 9 ট্রেন্ডিং এ চলে আসছে, মন বোঝে না বলতে নাম্বার 9 ট্রেন্ডিং ইন ইউটিউব back in this year, and then that means my voice has got something which I didn't also, and then Pritham Hassan told me that we need that texture of your voice, and that is something we need. I'm like okay fine, let's do it. So Pritham Hassaner স্টুডিওতে ঢোকার থেকে বের হওয়া পর্যন্ত ওয়াল সেশনটা ছিল 30 মিনিটস এর একটা সেশন। উনি দেখানো, আমি শুনলাম, উনি বললো যে এটা, আমি বললাম যে এখানে স্টারিং কে হবে, কারণ স্টারিং এর উপরে প্লেব্যাকের ভয়েস অনেক ম্যাটার করে। তখন স্টারিং বলার পরে কিন্তু আমি বলেছি আচ্ছা ঠিক আছে এটা আমি পারবো, কারণ স্টারিং এর আগে যখন গানটা শুনেছিলাম আমি আরেকজন সিঙ্গারের নাম বলেছি, কিন্তু ঐশীর ভয়েসটা আবার মিমির ভয়েসের সাথে যাবে না, বিকজ ঐশীর মিমির টেক্সচারটা একটা মোটা টেক্সচার, একটা ব্রোকেন টেক্সচার আমরা যেটাকে বলি। সো ও এরকম আমার মতো বান্দরামি কথাবার্তা বলতে বলতে নিশ্চয়ই এরকম আমার মতো অবস্থা তার। তো আমি যখন বললাম তখন আমরা উইদিন, উনি আমাকে বললো যে একটু মুখ খুলে গাইতে হবে, উচ্চারণটা করতে হবে। তারপরে যখন নোটস গুলো আমি পারফেক্ট হিট করতে পারলাম, তখন আমি বললাম এখন লেটস ওয়ার্ক অন দ্য এক্সপ্রেশন। অ্যান্ড উনি বললো আপা কিভাবে কি করা যায়, এখন 4 লাইনে আর কি এক্সপ্রেশন দিব, বাট তখন আমি গোড়া একটু এক্সপ্রেশন দিলাম। তারপরে ধরা দিলে তোমার, এই যে এই এক্সপ্রেশন গুলো দেওয়ার চেষ্টা করলাম, তারপরে হয়ে গেল। তারপরে আমি আবার প্রীতম ভাই মিক্সিং করছিল ভয়েসটা, উনি বলে পেয়ে গেছি 4টা টেকের পরে পেয়ে গেছি পরে উনি ওনার কাজ করছে, আমি পিছনে আমি আবার লিপস্টিক দিয়ে আরেকটা কাজের জন্য দৌড় মারবো। এখন এটাই ছিল, এরপরে কিন্তু আমি কিচ্ছু জানি না, আমি ভুলে গেছি সবকিছু।
অসাধারণ, মানে লাগে উড়া ধুরা মতনই একটা সুন্দর তোমার পেছনের কাহিনীটা, যেটা মানে শোনালে তুমি। তো লাগে উড়া ধুরা নিয়ে কথা বলছি, তোমার কণ্ঠে যদি একটু শুনতে পেতাম তাহলে খুব ভালো লাগতো। চল। ও সখা গো প্রেম মরতে না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গোরা গোরা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গোরা গোরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে গোরা ধুলা, তোমার এতে দেখলে পরে, তোমার এতে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো, লাগে গোরা ধুরা। অসাধারণ। এবং সব থেকে বড় ব্যাপার কি, ঠিক যেমনটা শুনেছি তুমি সামনাসামনি যেমন শোনাচ্ছ ঠিক একই রকম শুনতে লাগছে, কোনো ডিফারেন্স নেই। মানে যখন লাগে ওরা ধরাতে তোমার ভয়েসটা এলো, আমরা যখন ইউটিউবে শুনেছি গানটা, সোশ্যাল মিডিয়ায় এইরকম ভাবে তুমি গেয়ে যাচ্ছ, এবং আমি দেখলাম ইচ অ্যান্ড এভরি ইন্টারভিউ তুমি সেম একরকম, তুমি গানটাকে ভেতরে নিয়ে গিয়েছো পুরো। তুমি আমি বলো তো না, এটা তো একটা মজার কথা হচ্ছে যে এটা তো মাত্র 4 লাইন। হ্যাঁ, আর এই গানটা তো আমি যখন তোমার চিন্তা করছিলাম, আমি তো ওই জায়গাগুলোতেই এক্সপ্রেশন চিন্তা করেছিলাম যে গোড়া গোড়াটা এভাবেই বললে সুন্দর লাগবে, যে একটু হেসে, কারণ মিমি তো টিজ করছে তাই না, তো টিজিং এক্সপ্রেশন কি হতে পারে। তো আমাকে একটা জিনিস হাবিব ভাইয়া বলেছিল, অন্তরা গানে যখন তুমি প্লেব্যাক করছো, গানের সব থেকে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আমি বলি কি নোট লাগানো থেকে, মানে নোট লাগানো তো অবশ্যই ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফিল, তোমার ফিলটা আছে নাকি। তো আমার পয়েন্ট হচ্ছে ফিল, এন্ড হাবিব ভাই এত স্ট্রিক্ট একজন মিউজিক ডিরেক্টর, ওনার পয়েন্ট হচ্ছে ফার্স্ট হিটেই তোমাকে ফিল দিতে হবে। ফার্স্ট হিটে তো ফিল দেওয়াটা এত ইজি না, কারণ তুমি গানটা বুঝছো, গলায় বসাচ্ছ, তারপরে ওনার কথা হচ্ছে স্টুডিওতে তুমি শুনেছো গানটা, আমি কি হ্যাঁ শুনে, নোটস জানো, আমার যে হ্যাঁ, বলে কি ফিল কোথায়। মানে হাবিব ভাইয়া কিন্তু অনেক স্ট্রিক্ট একজন। প্রীতম ভাইয়া তো স্ট্রিক্ট ছিল না, প্রীতম ভাইয়া ওয়াজ ভেরি নাইস উইথ মি। তো ইন দ্য ফিউচার মেবি প্রীতম ভাইয়ের সাথে যখন আরো বেশি কাজ করবো, তখন হয়তো বকা টকা খেতে পারি, দেখি কি হয়। তুমি এত ভালো বকাঝকের জায়গাটাই আসবে না, এটা আমরা আশা করি। দেখো দিদি, তুমি এতদিন বলছো প্লেব্যাক করেছো, তুমি নাটকের ব্যাকগ্রাউন্ড করেছো, তুমি নানান ভাবে গান গেয়েছো, কিন্তু এই লাগে উড়া ধরা গানটা আমরা বলতে পারি ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেল। এত রিয়াকশন, হয়তো বাংলাদেশের সিনেমায় এই প্রথমবার কোনো গান যেটা এত ইন্টারন্যাশনালি রিয়াকশন আসছে। তো এই এতটা সাকসেসের পেছনে তুমি একজন আর্টিস্ট হিসেবে তোমার কি মনে হয় এই লাগে উড়া ধরার এত সাকসেসের মেইন কারণটা কি? মেইন কারণটা হচ্ছে কি, প্রীতম হাসান রিসেন্টলি, অবশ্যই শাকিব খান, ফার্স্টে হচ্ছে শাকিব খান। আমি তো গানের মানুষ, এর জন্য বারবার খালি আমার মিউজিক ডিরেক্টরের কথা মানে কানে আসে, কিন্তু মেগা স্টার শাকিব খান একটা কাজ করেছেন, এটা একটা ব্যাপার। তুফান নিয়ে আমরা লাস্ট ইয়ার থেকে উই আর ওয়ার্কিং অন ইট। পাশে SBF আছে, আলফা আই আছে, তোমার চরকি আছে আমাদের এন্ড থেকে, রায়হান রাফি আছে, যিনি একটা হ্যাট্রিক দিয়েছেন আমাদের সোফার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। পড়ান দেখো, তারপরে সুরঙ্গ দেখো, আমি জানি না তুমি সুরঙ্গ দেখেছো নাকি। সুরঙ্গ আমি দেখেছি, আমাদের এখানে রিলিজ হয়েছিল, মেকিং দেখেছো, ইট ইজ সো ক্লিন অ্যান্ড ডিটেইলড। তুমি যদি তুফানের মেকিংটা দেখো, ইট ইজ अगेन ডিটেইল, ঠিক আছে। সো এই যে অল অফ দিস ডিটেইলিং ইন আ মুভি, তুমি একটা জিনিস দেখবে, লাগে ওরা ধরার যেই সাকসেসটা, সেটা একটা সবাই বলছে যে এটা একটা মানে গানের থেকে এসেছে। আমাদের মরার কোকিল, আমাদের আগের গানগুলো কিন্তু অনেক ফেমাস ছিল, এন্ড আমরা এটা ডিক্লেয়ারও করে, আমাদের এটা ডিক্লেয়ার করা অলরেডি হয়ে গেছে যে এটা হচ্ছে মমতাজ ম্যাম অ্যান্ড বেবি নাজনীনের একটা ইয়ে থেকে, এটা একটা লাইসেন্স কন্টেন্ট। So আমরা এটা কোনো দিক দিয়ে বলতে পারি না it's a copy, it's just the hook line, the whole song is a different area, ঠিক আছে। So Pritam Hassan is working on this and he has been giving us hits through Coke Studio for the last যতগুলো গান আপনি দেখবেন, Pritam Hassan has been giving some hits to us, so he gets the whole credit for the music part. আমার end থেকে না, music part থেকে he has got the credit. From the shooting part, if I say, you will see that Shakib Khan is there, Mimi Chakraborty is there, and she's super talented and super beautiful woman to be in the screen. Along with that, if you see the making, the whole making is beautiful. The whole making is picture perfect. তুমি একটা গান যতই ভালো হোক না কেন, এটার মেকিংটা যদি, একটা ভিডিও যদি নাইস না হয়, মানুষ দেখবে না এন্ড শুনবেও না, এন্ড এত সাকসেস হবে না। তুমি দেখবে প্রত্যেকটা এলিমেন্ট এখানে সুন্দর করে সিনকে আছে দেখে এটা একটা ওয়ার্ল্ড সাকসেস।
And you know what? এটা যদি প্রত্যেকটা কাজে আমরা দেখাতে পারি, বাংলা ইন্ডাস্ট্রি will be another success like Hollywood as well. বাংলাদেশে যদি আমরা একটুখানি দেখি তাহলে রিসেন্ট টাইম আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ চলচ্চিত্র জগৎটা প্রায় শাকিব খান নির্ভরশীল হয়ে উঠছে। তুমি কি আমার সঙ্গে একমত? একমত বলার থেকে দেখো, শাকিব খান নির্ভরশীল হয়ে উঠছে কারণ শাকিব খান এই ইন্ডাস্ট্রিটার জন্য অনেক করেছে, অনেক আগের থেকে করেই যাচ্ছে। তো যেহেতু করে যাচ্ছে, তুমি আসলে আমাদের ওনাকে সেই সম্মানটা দেওয়াটাই আমাদের উচিত। নির্ভরশীলটা ব্যাপার, শাকিব খান ইজ আ মানে ট্রেডমার্ক, ইউ নো হোয়াট, হি ইজ আ বেঞ্চমার্ক। ট্রেডমার্ক ইজ নট দ্য রাইট ওয়ার্ড, হি ইজ দ্য বেঞ্চমার্ক। তো বেঞ্চমার্ক হওয়ার কারণে যেটা হয়েছে, এখন ওনাকে দেখে অনেক শিল্পীরা ইন্সপায়ার্ড হচ্ছে আমাদের এন্ডে। তো এটা বলা যায় না। দেখো, আফরান নিশো আছে, আমাদের রাজ আছে, তারপরে সোহেল মন্ডল আছে, তারপরে আমাদের আরশিদ শুভ আছে, আমাদের দেশেও অনেক ভালো ভালো অ্যাক্টরস আছে। আর যদি ড্রামার ক্ষেত্রে বলতে চাই, অপূর্ব আছে, আরো অনেক মানুষ আছে, তাহসান আছে। তো আছে শাকিব খান নির্ভরশীল হওয়ার, হি ইজ দ্য মেগা স্টার। উই আর সাপোজ টু সে দ্যাট হি ইজ দ্য মেগা স্টার, এন্ড আমাদের হিরোরা আরো গ্রো করছে। তুমি এটা ইন দ্য ফিউচার দেখতে পারো। আমি তোমার প্রিভিয়াস ইন্টারভিউ থেকে দেখেছি তুমি এত 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 ট্যালেন্টেড, মানে অ্যাজ এন অডিয়েন্স আমি এটা ফিল করেছি তুমি এত ট্যালেন্টেড। তুমি একটা টাইম অনেকগুলো গান গাইতে পারো এবং ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে এবং ডিফারেন্ট জনরা। আমি দেখছিলাম তোমার একটা ইন্টারভিউ, তুমি লাগে উড়া ধুরা গানের পরেই একটা নজরুল গীতি গাইলে, তারপরেই তুমি একটা ফোক গাইলে, তারপরেই তুমি একটা স্প্যানিশ গাইলে। মানে এই যে ব্যাপারটা, আমরা কি এরকম একটা ছোট্ট করে তুমি কি শোনাবে আমাদেরকে? মানে আমার প্রচন্ড ইচ্ছে করছে। আচ্ছা, আমি চেষ্টা করছি, কারণ আমি আবার তোমার সামনে গান গাইতে ভয় পাবো যখন কেউ কিছু বলে, আমার কেন জানি ভয় লাগে। তারপর আবার আমি জানি না, লিরিক্স ভুল হলে আমাকে ক্ষমা করে দিও। আমি ট্রাই করি। আচ্ছা, তাহলে কি দিয়ে শুরু করবো? তুমি আমাকে বলো, তোমার যেটা ইচ্ছে, তুমি যেভাবে কমফোর্ট ফিল করছো, তোমার যেটা ইচ্ছে। গানটা ইদানিং খুব কানে বাজছে, আলাদা আলাদা সব হিমাঞ্চল। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারি, মেনে নিলেও কি মেনে নিতে পারি, ছুতে গিয়েও যেন হাতের নাগালে না পাই, এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব, আলগা থেকে তাই খুশি পড়েছি প্রায়, কেমন যেন আলাদা আলাদা সব। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। এখন কোনটা গাইবো তুমি আমাকে বলো? একটা চটপটে গান গাবো? তোমার যেটা ইচ্ছে, আমি শুধু একটু ডিফারেন্ট গান শুনতে চাইছি। ओके। पिछू में रहने ना बड़ी सहेली अखबारे, कमसन कमरिया साली के ठुमके सलख मारे, नोट हजारों के खुल्लम छुट्टा कराने आई, हुस्न के तीली से बीड़ी चिल्लम जलाने आई, चिकनी चमेली छुप के अकेली पौआ चढ़ा के आई, चिकनी चमेली छुप के अकेली पौआ चढ़ा के आई, चिकनी चमेली छुप के अकेली पौआ चढ़ा के आई, चिकनी चमेली छुप के अकेली पौआ चढ़ा के आई। ओके, बाय। थैंक यू। এরপরে আরেকটা ভার্সন। আচ্ছা, আরেকটা কি গান শোনানো যায় তোমাকে? ইংরেজি শোনাবো? একটু টাইটানিক শোনাবে? আচ্ছা, ওকে, টাইটানিক শোনাতে। আমি না লিরিক্স বলে যাচ্ছি এক্সাইটমেন্টে। ও মাই গড, মানুষ আমাকে মেরে ফেলবে। আমার প্রচন্ড ভালো লাগছে তোমার কাছে গান শুনতে। মানে আমি এটা ফিল করছি যে তুমি অন্য যে কাজটাই করো না কেন জীবিকা অনুযায়ী, তুমি কেন শুধু গানটাই করো না? এটা আমার ফিল হচ্ছে। গানটাই করবো। তুমি কলকাতা করো, মানে আমরা চাই তুমি কি ভালো গাও। চাই কি, অনেক মানুষ অনেক সুন্দর গায়, আমি এটা এখনো ফিল করি না।
Every night in my dreams I see you, I feel you. That is how I know you. Go on. Far across the distance and spaces between us, you have come to show you. Go on. Near, far, wherever you are, I believe that the heart does go on. Once more, you open the door, and you're here in my heart, and my heart will go on and on. সত্যি 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 প্রচুর 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 হাততালি। আচ্ছা, আমাদেরকে একটা স্প্যানিশ গান শোনাবে? ও স্প্যানিশ, জানো স্প্যানিশ ভাষা আমি কিছুদিন শিখতাম। মানুষ যখন ক্যান্ডি ক্রাশ খেলে, আমি ডুওলিঙ্গো খেলি। তুমি ডুওলিঙ্গো অ্যাপটার ব্যাপারে জানো? ওখানে বিভিন্ন আমি বুঝতে পারিনি। আচ্ছা, ডুওলিঙ্গো নামে একটা অ্যাপ আছে, ওখানে বিভিন্ন ভাষা শেখা হয়। তো যেহেতু আমি একজন প্রেজেন্টার আর আমার ইন্টারন্যাশনাল বিজনেস পড়া হয়েছে, তো বিভিন্ন কান্ট্রির যে কালচারটা আছে না, সেটা আমাকে খুব টানে। তো আমি যেমন যখন চাইনিজ কারোর সাথে দেখা করি, আমি বলি হাও। তো এটা আমি ইন জেনারেল করি, মজা করে করেই করি, বুঝছো? বনজো, এগুলো আমি ইউজুয়ালি করি, বুঝছো? তো এটার জন্য স্প্যানিশটা আমি দেখেছি পৃথিবীর 3rd ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। ইটস ভেরি, তো তখন আমি হঠাৎ ইন্টারেস্ট আসলাম একটু স্প্যানিশ শিখি। তো যখন আমি একটু স্প্যানিশ ডুওলিঙ্গোতে খেলতাম, এই অ্যাপটাতে বিভিন্ন ভাষা শেখা যায়, পোশারি সেটা তুমিও করতে পারবে। জাস্ট অ্যাপটা নামিয়ে দেখবে, ইটস ভেরি ইজি টু লার্ন আ ল্যাঙ্গুয়েজ। সো অবশ্যই আমি পড়বো। হ্যাঁ, এটা একটা দারুণ ব্যাপার, জানালে তুমি আমাকে। তো আমি ওই অ্যাপটাতে ক্যান্ডি ক্রাশ না খেলে ওটা খেলতাম, যে ল্যাঙ্গুয়েজ খেলতাম। তো এই ল্যাঙ্গুয়েজ খেলার সময় দেখা গেল যে ওটিলিয়ার যে গানটা, তোমা মেলা, যে ওটিলিয়া বিলিয়নিয়ারা, এই গানটা একটা আছে, আমার এত মজা লাগতো গানটা, আমি ওইটাই করতাম তখন। তো এখন এটাই আমি তোমাকে একটু শোনাতে পারবো, দাঁড়াও। আমি জাস্ট যাতে সুন্দর করে লিরিক্সটা বলতে পারি তাই একটু দেখে দেখে গাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। এটা না না, পড়তেই হবে, এত মানে লিরিক্স তো দেখাই পড়বে। ভালো গান শুনছি, অসাধারণ লাগছে, শোনাও প্লিজ। আচ্ছা, Tómame la mano que tú eres cosa buena. Esta noche quiero bailar sobre la arena. No sé una ajena, no sé nada más. Ven pa' acá. Y ahora, give me boy, I'm your lady. I got you, what you want, feel so crazy. Give me boy, I'm your baby, I'm your lady. I'm the girl, I'm your mama. Come over, don't be shy, don't want drama. I'm the girl, Bella Tona, sexy mama. You satisfy. The way you look at me takes me higher. I want this moment to last forever and ever and over again. Give me some of that, ooh la la. Tómame la mano que tú eres cosa buena. Esta noche quiero bailar sobre la arena. No sé una ajena, no sé nada más. Ven pa' acá. Y ahora. আউটস্ট্যান্ডিং। তুমি আমাকে একটু বলো তো, তোমার ফেভারিট সিঙ্গার কে, মেল ফিমেল? আমি ছোটবেলা থেকে শাকিরা, তারপরে জেনিফার লোপেজ, দেন শাকিরা, জেনিফার লোপেজ, তারপরে তোমাদের এন্ড থেকে শ্রেয়া ঘোষাল, সুনিধি চৌহান, তারপরে সন্ধ্যা মুখার্জি থেকে শুরু করে আমি সবার মানে ফ্যান আমি বলতে এখন আর পাচ্ছি না, বুঝছো? এখন অরিজিৎ সিং, তারপরে অবশ্যই ইন্ডিয়াতে অরিজিৎ সিং, মোনালি ঠাকুর থেকে শুরু করে তোমার আতিফ আসলাম। তোমার এপার বাংলার এন্ডে আমি যদি আসি, তখন আমার খুব ভালো লাগে ইমন চক্রবর্তীর ভয়েস, খুবই ভালো লাগে, দারুণ গায় উনি। আমার অনেক গান শোনা, আমি বেসিক্যালি গান না শোনার সময় আমি দেখি না সিঙ্গারকে, আমি জাস্ট গানটা পছন্দ হলে আমি শেখা শুরু করে দিই। এরপরে
হয়। আর এই পার বাংলা থেকে আমার শাহনাজ রহমাতুল্লাহর গান পছন্দ, রুনা ম্যামের গান পছন্দ, কনা আপু, ন্যান্সি আপু, সরি ফাম্বলিং এর জন্য, ন্যান্সি আপু, তারপরে অনিলা চৌধুরী ছিলেন। আমাদের একটা দারুণ একটা গান আছে, তুমি শুনেছো নাকি জানি না, দিয়েছিলে ছাপ নিয়ে নিতে পারো। এই গানগুলাই আমি শিখেছি ছোটবেলা, তাই তোমার মনে হচ্ছে যে ভ্যারিয়েশন। আচ্ছা, তোমার লাইফে আমাকে তিনটে সিচুয়েশন বলবে। একটা হচ্ছে প্রচন্ড আনন্দ পেয়েছিলে, একটা হচ্ছে প্রচন্ড দুঃখ পেয়েছিলে, আর একটা হচ্ছে প্রচন্ড সারপ্রাইজড হয়েছিলে। প্রচন্ড আনন্দ, আচ্ছা প্রচন্ড সারপ্রাইজ হচ্ছে লাগে ওরা। দিস ইজ দ্য প্রচন্ড সারপ্রাইজ মোমেন্ট অফ মাই লাইফ সো ফার। প্রচন্ড দুঃখ পেয়েছিলাম যখন আমি একটা মানুষকে কষ্ট দিয়েছিলাম, মানে আমি তাকে বলেছিলাম যে, মানে আমি বলেছিলাম, আমি অনেক পারিপার্শ্বিক অবস্থা চিন্তা করেই বলেছিলাম যে আমি বিয়েটা তোমাকে করতে পারবো না। এটার থেকে বড় দুঃখ, এই দুঃখ আমি আরো 1 বছর ধরে পেতে আমি 1 বছর আমি টাইম নিয়েছি বলার জন্য যে আমি না বলবো, বুঝতে পেরেছো? আমি এতটাই কষ্ট পেয়েছি, ওটাই আমার জীবনের এত বড় দুঃখ ছিল এখন পর্যন্ত। এখনো আমি দুঃখ পাই। ওই দুঃখের পরে আমি দেখা গেছে 5টা গান লিখে ফেলেছি, মানে কারণ আমি কি করবো, আমি তো কাউকে বলতে পারছি না দুঃখ, বাট আমি গান লিখেছি। আমি কখনো জানতাম না যে আমি গান লিখতে পারি বা সুর করতে পারি, কারণ আমি জানি আমি গান গাইতেই পারি, কিন্তু ওই দুঃখটা আমাকে এতভাবে হার্ট করেছে যে আমি মনে করলাম যে আমি মনে হয় গানও লিখতে পারি। আর প্রচন্ড আনন্দর মোমেন্ট তুমি যদি বলতে চাও, আমি প্রত্যেক দিন আনন্দে থাকি, প্রত্যেকটা মুহূর্ত আমি আনন্দে কাটাতে পছন্দ করি, তাই প্রচন্ড আনন্দের মোমেন্ট কোনো স্পেসিফিক আমার লাইফে নেই এখন। আচ্ছা, তুফান তো তোমার দেখা হয়ে গেছে। হ্যাঁ দেখেছি। কেমন লাগলো? মানে তোমার ফ্যামিলি মেম্বার্সরা বা তোমার কি ফিডব্যাক পাচ্ছো? ফিডব্যাক হচ্ছে, আমি যদি শুধু লাগে ওরা তোমার কথা বাদই দিই, তুফান হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিকে রিভাইভ করার জন্য কাফি, মানে ইটস আ ট্রেলার দ্যাট ইউ গাইস স, which means তুফান ইজ দিস ফিল্ম যেটার ডিটেইলিং এত দারুণ। তুমি দেখেছো? তুমি দেখতে পেরেছো? এখানে মোস্ট প্রবাবলি 5th of July বোধহয় রিলিজ পাবে। আচ্ছা, ইন্ডিয়ান রিলিজ কালকে ওয়ার্ল্ড ওয়াইড যাক, তোমাদের 5th of July। ও মাই গড, তোমার তো অনেকটুকু সময় আছে। আমি তোমাকে একটা হালকা স্পয়লার দিয়ে দিই। তুমি দেখবে ওখানে একটা ইয়ে আছে, একটা সিন আছে যেখানে মাছের কাটা নিয়ে কথা হচ্ছে, মানে কাটা তুলতে গেলে কাটা উঠায়, এরকম একটা অর্থাৎ পরের সিনটাই তুমি দেখবে, ওটাকে বলে ডিটেইলিং। এতটা ডিটেইলিং ছিল, প্রত্যেকটা জায়গায় এতটা ডিটেইলিং ছিল বৈশালী। আমি আসলে বাংলাদেশের ফিল্ম বলে বলছি না, আমি অনেক ফিল্মই দেখি, কিন্তু আমি আসলে কাজকে খুব প্রায়োরিটি দিই। তো রায়হান রাফির ডিরেকশন থেকে শুরু করে সাকিব খানের অ্যাক্টিং থেকে শুরু করে তোমরা শাকিব খানকে একদম ডিফারেন্টলি দেখবে এখানে। তো এই যে ট্রানজিশন অফ আওয়ার অ্যাক্টরস, শুধু শাকিব খান না, চঞ্চল চৌধুরী, তারপরে নাবিনা আপু, দেন মিনি চক্রবর্তী, প্রত্যেকটা অ্যাক্টর এত সুন্দর অ্যাক্টিং করেছে। তুফান ইজ আ প্যাক। একটা জিনিস হয়তো বলতে পারবে, এখানে একটা ভ্যারিয়েশন, তুমি সবকিছুর একটা লুক পেয়েছো, সবকিছুর ভ্যারিয়েশন পেয়েছো এখানে। তুফান 2 এর জন্য আমরা ওয়েট করছি স্পেসিফিক। তুফান 2 তে হবে আসল খেলা। তো ইটস আ গ্রেট থিং, আমাদের দুই বাংলার জন্যই এটা অনেক বড় একটা প্রাপ্তি যে আমরা তামিল ইন্ডাস্ট্রি, বলিউড ইন্ডাস্ট্রির একটা ভাইব এখানে খেতে পারি, যেটা 100 কোটি 200 কোটি টাকার প্রজেক্ট হয়, আর আমরা এখানে আপনার আরো কম বাজেটে একটা মানুষকে একটা ট্রেলার তো দেখাতে পারছি। তাহলে বুঝো আমাদেরকে যদি অত বড় কোটি একটা বাজেট দেওয়া হয়, আমরা কত কিছু করতে পারি। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমার লাস্ট কোয়েশ্চেন এটা বলতে পারো, তুমি যদি নিউজ প্রেজেন্টার বা সিঙ্গার না হতে, তাহলে তোমার কি হবার শখ ছিল? আমি চাকরি করতাম। হ্যাঁ, মানে ছোটবেলা থেকে তুমি নিজের পায়ে দাঁড়াতে চাও, এই ব্যাপারটা ছিল? হ্যাঁ, আমি 2014 থেকে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট একজন লোক। আমার A-levels এর পর থেকে I never asked for money from my parents for anything. They gave my graduation কিছুটা, but তখন থেকে I never asked for a penny because I learned how to earn money from a very young age, and so that was it. So I know how to earn money, and I earn money from different sources. So only singing and they are not my basically ways of earning money. These are my shop. But আমাকে ছোটবেলায় আমার টিচার বলতো যে তোমার মিস ইউনিভার্সে যাওয়া উচিত। আমি জানি না কেন বলতো এটা, বাট ওরকম কোনো সুযোগ আমি পাইনি। বাট আমার কাছে মনে হয় মিস ইউনিভার্স হলে আমি যতটা মিস ইউনিভার্সের প্ল্যাটফর্মে যদি আমি যেতাম, কারণ আমি সুস্মিতা সেনকে খুব ফলো করি, আমার খুব ভালো লাগে ওনাকে। তো ওখানে গেলে কি হতো জানি না, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি এখনো অনেক কাজ করতে পারি, এখনো ইম্প্যাক্টফুল অনেক কাজ আছে। শুধু সিঙ্গার হয়েও আমি অনেক কাজ করতে পারি। শুধু সিঙ্গিং সবসময় থাকে না প্রত্যেকটা মানুষের জীবনে। আমি হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট নিয়ে অনেক কাজ করবো ইন দ্য ফিউচার, এন্ড আই ওয়ান্ট টু ওয়ার্ক ফর দ্যাট।
এক্ষুনি তোমার পৃথিবীর যে কোনো মানুষকে একটা কিছু বলতে ইচ্ছে করছে, তুমি বলে ফেলো। আমাকে একটা আশীর্বাদ করবেন আপনারা কাইন্ডলি, আমার ভয়েসটা যাতে ঠিক থাকে, এটাই আমার ভয়েস আর আমার কাজ, আমি যাতে সুস্থ থাকি, যাতে আমি অনেক কাজ করতে পারি, পুরো পৃথিবীর মানুষকে যাতে আরো সুন্দর সুন্দর কাজ দিতে পারি, তারপর আমি মরে যাবো। থ্যাংক ইউ সো মাচ অন্তরাদি, আমাদেরকে তুমি এতটা সময় দিলে এত ব্যস্ততার মধ্যে, এবং আমরা প্রচন্ড ট্যালেন্টেড একজন মানুষের সঙ্গে আজ আমাদের আলাপ হলো, এবং আমরা অভিভূত শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম তোমার সঙ্গে আজকে কথা বলতে পেরে। শুধু আশা রাখবো একটাই, যে যখন আমরা বাংলাদেশ যাব, তুমি তোমার এই ব্যস্ততার মধ্যে সময় বের করে 5টা মিনিট আমাদের সঙ্গে একটু দেখা করো। আমার 5টা মিনিট আমরা একটা ডিনার করব। না, আমি তোমাদের জন্য একটা প্রপার ডিনার প্ল্যান করবো, আসো তোমরা। থ্যাংক ইউ সো মাচ শরৎ মিউজিক ভেঞ্চার্স ফর রিচিং আউট টু মি। থ্যাংক ইউ পৌশালী আমাকে আমার কাছে রিচ আউট করার জন্য। আমরা হোপফুলি অনেক অনেক কাজ করবো। নমস্কার, সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন। শেষ করলাম আজকে এই পডকাস্ট এপিসোডটি। আশা করছি আপনারা খুব এনজয় করেছেন, আর দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। তাহলে এখনের জন্য টাটা।